যে প্রথমে আমলাতন্ত্রের খপ্পরে না পড়লে এই সরকার আরো ভালো চালাইতো। যেমন রাতারাতি আপনি যেটা বললেন, রাতারাতি যে পদোন্নতি দিল, সেখানে আপনার অনেকের সম্পর্কে বিতর্ক আছে। মন্ত্রণালয়ও ভালো চলতেছে না, ওইগুলোও ভালো চলতেছে না, কারণ কেউ এই তৈরি হচ্ছে না। সবাই কেবল কেমনে নেব, কেমনে খাবো, কেমনে পাবো, এই চিন্তায় আছে। জনপ্রশাসন পরিচালনার ক্ষেত্রে যে ঘাটতির কথা আপনি বললেন, সেই ঘাটতির কারণে কি উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করতে হলো? শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেসব বিষয় সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র পরিচালিত হয় সচিবালয় থেকে। সচিবালয়ের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আমরা আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক সচিব, লেখক ও গবেষক AKM আব্দুল আওয়াল মজুমদারকে। স্বাগত জানাচ্ছি সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদারকে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই যে আমাদের এই বর্তমান যে আমলাতান্ত্রিক ব্যবস্থার এই সময়ের অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? একটা অস্থিতিশীল অবস্থা এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলছে। তো এটা অনভিপ্রেত, কারণ আমলাতন্ত্র সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। রাষ্ট্রের ধরন বা কাঠামো যাই হোক, আমলাতন্ত্র ছাড়া চলবে না। আবার আমলাতন্ত্রের বিরুদ্ধে পৃথিবীর সর্বত্রই কম বেশি সমালোচনা আছে। এটা আমাদের দেশে যে শুধু তা নয়, তবে আমাদের দেশের মাত্রাটা একটু বেশি। এখন 25 ক্যাডার বনাম প্রশাসন ক্যাডার যেটা চলছে, প্রশাসন ক্যাডারেরও বাড়াবাড়ি ছিল, অনেক বাড়াবাড়ি ছিল। মাত্রা বেশি যে বলছেন, মাত্রা বেশির কারণটা কি? অনেকগুলো। একটা কারণ হলো যে মনে করেন আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধটা আমাদের নাই। আমরা শুধু পেতে চাই, নিতে চাই, কিন্তু দেয়ার মানসিকতা আমাদের নাই। আমাদের জবাবদিহিতা নাই, আমাদের মানে যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমলাতন্ত্র চলার কথা সেটাও নাই। যে দলীয়করণ, রাজনৈতিক লেজুর ভিত্তি, এইসব কারণে আমলাতন্ত্রটা সঠিকভাবে গড়ে উঠে নাই বা সঠিকভাবে চলে নাই। এবং এতে কেউ এত বেশি নিয়ে ফেলেছে এবং অন্যরা বঞ্চিত হয়েছে, অন্যদের চাহিদার দিকে না। মনে করেন এখন প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে সবাই বলছে, তো প্রশাসন ক্যাডার তো অ্যাকচুয়ালি ইমামতির জায়গায় থাকে। সচিব, ডিসি, এই পদগুলো অনেকটা ইমামতির মতো। তো এখন যিনি ইমামতি করবেন তিনি শুধু নেবেন, এটাও কিন্তু হওয়া ঠিক না। তিনি অন্যদের প্রতিও ন্যায় বিচার করা তার দায়। তো সেটা হয় নাই। যেমন বিশেষ করে দুইটা কারণে আমি বলবো যে ধরেন পদ ছাড়া পদোন্নতি, এটা পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। তো এখন আপনি পদ ছাড়া যদি পদোন্নতি দেন তাহলে সবাইকে দিবেন, শুধু এক ক্যাডার কেন নেবেন? তারপরে গাড়ির সুবিধাটা যেভাবে দেয়া হয়েছে, এটাও আপনার একটা কোনো যুক্তি বা নৈতিকভাবে এটা হয় নাই। তো এখন আপনি পদ ছাড়া পদোন্নতি নিচ্ছেন, আপনি অনেক বেশি সুবিধা নিচ্ছেন, অন্যদের পদ খালি পড়ে আছে, যোগ্য লোক আছে, আপনি ডিপিসিটা টাইমলি করেন না, তাদের ন্যায্য কাজগুলো করে দেন না। তো তাইলে তো সেখানে অসন্তোষ দানা বাঁধবে, এবং অসন্তোষ দানা বাঁধতে বাঁধতে এখন যারা অসন্তুষ্ট হয়েছেন তাদের দাবির মধ্যে অনেক অযৌক্তিক বিষয় আছে যেটা বাস্তবে সম্ভব না। তো এটা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, ন্যায় বিচারের অভাব এবং বৈষম্য থাকার কারণে এই অচল অবস্থাটা বা অস্থিরতাটা তৈরি হয়েছে। এখন সেটা দূর করতে হলে এগুলো নিরসন করতে হবে। এই গার্ডিয়ানশিপের কথা যে বললেন, ইমামতি বা গার্ডিয়ানশিপ যেটাই বলি আমরা, এই প্রশাসন ক্যাডার এই যে ভূমিকাটা পালন করতে পারছে না, সেইটার কারণটা কি? না, এটা পারছে না আমি এটা বলবো না, যে করে নাই, তারা নজর দিয়ে নাই, হয়তো উপলব্ধি করতে পারে নাই, বা হয়তো মানসিক কাঠামোটা ওই রকম ছিল না। এখন এটা হলো এই কারণে যে আপনার ধরেন মানে পারে নাই বলতে তারা নজর দেয় নাই, বা ওই বোধটা তাদের মধ্যে হয়তো তৈরি হয় নাই, ওই বোধটা তারা উপলব্ধি করে নাই নিজেদের বেলায় উপলব্ধি করেছে। হ্যাঁ, নিজেদের বেলায় উপলব্ধি। কারণ আমরা বললাম যে সবাই আমরা নিতে চাই, কিন্তু অন্যরে দেয়ারও যে একটা দায় আছে সেটা আমরা অনুভব করি না, সেটা আমাদের বোধের মধ্যে নাই, এই কারণেই এটা হয়নি। এই সমস্যার সমাধানের জন্য মানে অতিরিক্ত পদোন্নতি সবাইকে দেওয়া প্রয়োজন নাকি অতিরিক্ত বন্ধ হওয়া উচিত? অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটা একটা অনাচার, এটা একটা একবারে অনাচার। তাহলে এটা যারা প্রশাসন চালাচ্ছেন তারা কেন বুঝেন না?
তারা তো রাজনীতিক যারা, এগুলো তো মনে করেন রাজনৈতিক সিদ্ধান্তে হয়, এগুলো তো আর প্রশাসনিক সিদ্ধান্তে হয় না। প্রশাসনের লোকেরা হয়তো প্ররোচিত করে, আর রাজনৈতিক লোকেরাও এদের স্বার্থ উদ্ধারের জন্য আপনার এগুলাকে দেয়। তো এটা রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে, ওনারাও মানে সেই সুযোগটা গ্রহণ করেছেন, কিন্তু এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, এতে প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং এতে আপনার অন্য ক্যাডারের সাথে মানে বৈষম্য, অনাস্থাটা আরও অনেক বেশি বেড়েছে। তো এটা বন্ধ হওয়া উচিত, কারণ এটা যদি আপনি এখন অন্যদেরকেও দেন তাইলে তো আপনার অনাচার আরও বাড়বে, তাইলে অচল অবস্থা আরও বেশি করে, জনস্বার্থ আলটিমেটলি থাকবে না। হ্যাঁ, থাকবে না, শৃঙ্খলা বলতে কিছুই থাকবে না। তাহলে কি গাড়ির যে সুবিধা দেওয়া হয়েছে সেটাও বন্ধ হওয়া উচিত? বন্ধ হওয়া উচিত মনে করি। এবং এই গাড়ির সুবিধা অফিসাররা অনেক আগ থেকে দাবি করতেছিলেন। সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী, ডক্টর সাদ্দাত যখন ক্যাবিনেট সেক্রেটারি, আমি তখন ক্যাবিনেট ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি, এই প্রস্তাব একাধিকবার সেখানে গিয়েছিল, কিন্তু তারা রাজি হন নাই। তারা বলেছেন যে এটা করলে কোনো লাভ হবে না, বরং অনাচার বাড়বে এবং অপব্যবহার হবে, কারণ সুবিধাটাও নেবে কিন্তু অফিসের গাড়িটা আবার ঠিকই চালাবে। তো এই জন্য তারা রাজি হন নাই। কিন্তু পরের সরকার এসে হয়তো অফিসারদেরকে হাতে নেওয়ার জন্য, মানে তাদের নিজেদের সুবিধার জন্য তারা এই টোপটা দিয়েছে যে তোমাদেরকে এই সুবিধা দিচ্ছি। তো কাজে এটা একটা গিভ অ্যান্ড টেকের বিষয় ছিল। তো এই গিভ অ্যান্ড টেকের বিষয়টা তো আর রাজনীতিবিদরা মানে ইয়া করে নাই, তাদেরকে লোভ দেখায় নাই, অফিসাররাই নিজে থেকে। না, রাজনীতিবিদেরাও দিয়েছে, কারণ রাজনীতিবিদেরা তো পরিচালক। তো এখন আপনার বাচ্চা তো আপনার কাছে অনেক কিছুই চাইতে পারে, আমার বাচ্চা আমার কাছে অনেক কিছুই চাইতে পারে, তাইলে আমরা কি সব কিছু দিই, সব কিছু দিতে পারি? তো রাজনীতিবিদেরা কেন দিল? তাহলে দুই পক্ষই এখানে দোষী, বা দুই পক্ষই এখানে দায়ী। যারা নিছে তারাও এটা দায়ী, যারা দিছে তারা আরো বেশি দায়ী, তারা দিল কেন? তাহলে কি আমরা এই সময়ের যে প্রশাসন ক্যাডারের প্রতি যে মানুষের আগ্রহের জায়গা দেখি, এই দুইটা বিষয় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত, যে অপ্রয়োজনীয় পদোন্নত পদ না থাকলেও তারা পদোন্নতি পান এবং গাড়ির সুবিধা পান, গাড়ির সুবিধার সঙ্গে আবার সেটার খরচের জন্য প্রতি মাসে 50,000 টাকা পান। এই দুইটা সুবিধা যদি নিশ্চিতভাবে প্রফেশনাল ওয়েতে ডিল করা যায়, অন্য ক্যাডারের অফিসাররা কি প্রশাসন ক্যাডারে আলটিমেটলি আসতে চাইবেন? আপনার কি মনে হয়? মানে এটা কখন, এটা কি আপনার শুরুতে না মাঝপথে? না, এটা বাতিল করলে শুরু। এটা বাতিল করলে এটা কেন আসবে না? অবশ্যই অবশ্যই, মানে যারা অন্য ক্যাডার থেকে যারা আসতে চাচ্ছে তারা, জি জি, এখন তারা তারপরেও আসতে চাবে, কারণ সচিবালয়ের চাকরি বা সরকারের পরিচালনার সাথে সম্পৃক্ত হইতে তো হয়তো তারা চাবেন। তবে এটাও রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না, কারণ তৈয়ার হওয়ার একটা বিষয় আছে। এখন মাঝপথে যদি আপনি একজনকে নিয়ে আসেন, তাইলে মাঝপথে এসে উনি ভালো করতে পারবেন এটা মনে করার কোনো কারণ নেই, এবং ভালো করতে পারেন নাই, কারণ 25% তো আপনার অন্য ক্যাডার থেকে অনেকেই আসছেন, কিন্তু তারা কেউ কি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছেন? না, তাদের অনেকেও তো সচিব হচ্ছেন না। সচিব হওয়া আর ভালো চালানো, কারণ আমার তো সচিবের দরকার নেই। রাষ্ট্রের জন্য প্রয়োজন হইল দক্ষ লোক, সাহসী লোক, সিদ্ধান্ত দিতে পারে এমন লোক, মাথা শিরদাঁড়া উঁচু করে কথা বলতে পারে এমন লোক। তো এখন সেটা প্রশাসনেও কমে গেছে, প্রশাসনেরও মান নিচে নেমেছে, কারণ দলবাজির কারণে, ধান্দাবাজির কারণে, দুর্নীতিতে জড়াই দেওয়ার কারণে প্রশাসনও মনে করেন যেখানে থাকার জায়গা কথা ছিল সেখানে নাই প্রশাসনের লোকেরা। আর অন্য যারা আসছে তারাও কিন্তু কোনো এরকম উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে নাই যে তাদেরকে আনলে তারা ভালো করবে এখানে। কারণ আমি তো রাষ্ট্রের চাহিদা যে পূরণ করতে পারবে, রাষ্ট্রের কল্যাণে যে কাজ করতে পারবে, অবদান রাখতে পারবে এমন লোক খুঁজবো। আমি তো শুধু কেবল সেক্রেটারি বাড়ানোর জন্য লোক খুঁজবো না। কিন্তু তারা তো বলছে যাদেরকে এই প্রশাসন ক্যাডারে নেওয়া হয়, 25% নেওয়া হয়, তাদেরকে মানে অনেক সিনিয়র যে ব্যাচের অফিসারদেরকে জুনিয়রদের সঙ্গে মার্চ করা হয়। এক, আবার যখন পদোন্নতি দেওয়া হয় তখন আবার তাদের ক্ষেত্রে তাদেরকে পিছিয়ে রাখা হয়। এইগুলোও কি মানে বৈষম্যের? না, একেবারে ইচ্ছা করে রাখা হয় এটা আমি বলবো না, কারণ যেহেতু তাদের পার্সেন্ট হলো 25। যেমন ধরেন যদি আপনি শিক্ষা ক্যাডারের কথা বলেন বা স্বাস্থ্য ক্যাডারের কথা বলেন, এই দুইটা বড় ক্যাডার, এদের 20,000-এর উপরে লোক আছে। 20,000 কেন, এখন আমার ধারণা প্রায় 50,000-এর মতো এদের লোক আছে। তো সেখান থেকে আপনি যদি 10% পান তাইলে তো আপনার আসতে দেরি হবে। তো কাজেই তারা পিছনে পড়ে সেভাবে, এখানে যে পিছনে ফেলে তা না।
যেমন ধরেন এখন শিক্ষা ক্যাডারে একজন হয়তো 2002-এর প্রমোশনে আসতে পারলো না, এরপরে উনি লাইন ধরে থাকলে 2010-এ আসেন, এটা কথার কথা। তো 2010-এ আসলে তো উনি পিছনে পড়বেনই, কাজেই তাকে তো আপনার সামনে দেওয়ার মানে সুযোগ নেই, সংখ্যা তো বেশি। আপনি বলছেন যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক নেতাদের প্ররোচনার কারণে নানানভাবে নানান অনিয়মের কারণ হয়ে দাঁড়ায়। এখন তো রাজনৈতিক সরকার নেই, একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে। তো গত রাজনৈতিক সরকারের সঙ্গে এই সরকারের থাকা আমলাতন্ত্রের পার্থক্য কি কিছু বোঝা যায়? না, এই সরকার সম্পর্কে আমি যেটা বলে থাকি, এই সরকার গুছাইতে পারেন নাই। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। সরকার না, আমি আমলাতন্ত্রের কথা বলছি। না, এটাও তো গুছাবে সরকার। যেমন কালকে হোসেন জিল্লুর রহমান সাহেব বলছেন যে প্রথমে আমলাতন্ত্রের খপ্পরে না পড়লে এই সরকার আরো ভালো চালাইতো। যেমন রাতারাতি আপনি যেটা বললেন, রাতারাতি যে পদোন্নতি দিল, সেখানে আপনার অনেকের সম্পর্কে বিতর্ক আছে, এবং সেই পদোন্নতিটা যখন পেয়ে গেল, এই পাওয়ার পরে অন্যেরা আন্দোলন করতে আগ্রহী হয়েছে, দাবি দাওয়া দিতে আগ্রহী হয়েছে যে না, চাইলে তো পাওয়া যায়। তো এই কারণে ওই পদোন্নতিটা যদি একটু ধীরস্থিরভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনার যারা যোগ্যতার ভিত্তিতে পাওয়ার তাদেরকে দিত, প্লাস এরকম বঞ্চিত তো অন্য ক্যাডারেও হয়েছে, তাইলে অন্য কোনো ক্যাডারকে দেয়া হলো না, এই ক্যাডারকে রাতারাতি ভুল ভ্রান্তি করে দেয়া হলো। তো এতে তো অন্যেরা উৎসাহ পাইছে যৌক্তিক অযৌক্তিক দাবি করার, কারণ তাদের দাবিতে অনেক যৌক্তিক কথাও আছে। তো কাজেই এই সরকার ঠিকমতো গুছাইতে পারেন নাই। যদি তারা শুরু সরকার যারা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন তাদের নাকি শীর্ষ আমলাদের? না, সরকারের উপদেষ্টাদের এটা দায়, কারণ এরা তো সহযোগী, আমলাতন্ত্র তো সহযোগী। তো এখন সহযোগীকে চালানোর দায়িত্ব তো যিনি স্টিয়ারিং যার হাতে তার। তো এখন ওনারা যারা আসছেন তো কেউ তো ওইরকম ভাবে অভিজ্ঞ না। এই আমলাতন্ত্রের যে আমরা ইয়ার কথা বলি, যে অবনবনের কথা বলি, তা আমলাতন্ত্র বলছিল যে তারা পলিটিক্যাল প্রেশারের কারণে পারছে না। এখন তো পলিটিক্যাল প্রেশার নাই, তো সেই ক্ষেত্রে তারা এই সরকারকে ভালো প্ররোচনা দিল না কেন? না, এখন আমি তো বলছি যে সরকারও গুছাইতে পারে নাই। গাইড করবে কে? সরকার গাইড করবে কারা? উপদেষ্টারা। তো মনে করেন এখন উপদেষ্টা পরিষদেরকে যাদেরকে আনা হয়েছে সবার এ বিষয়ে অভিজ্ঞতা নেই, এখানে একটা ঘাটতি ছিল 1 নাম্বার। 2 নাম্বার হলো আমলাতন্ত্র তো আপনার বিপথে পরিচালিত হয়েছে, বিপথে পরিচালিত হয়ে তাদের দক্ষতারও ঘাটতি হয়েছে, বা সেখানেও কিছু লোকের যাদেরকে নিয়ে আসা হয়েছে, সাবেকদের মধ্যে নিয়ে আসা হয়েছে, তারাও ঠিক মতো আপনার মানে করতে পারেন নাই। মানে এটাকে বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ সাহেবের কথা আমরা অনেক প্রশংসা শুনেছি, কিন্তু প্রশাসনে তাকে দৃশ্যমান দেখা যাচ্ছে না কেন? না, এটা এখন উনি ভালো বলতে পারবেন। এটা আপনার অবজারভেশনটা আমরা জানতে চাই, কারণ উনি যেহেতু পদে আছেন, এই পদে থেকে অনেকে কথা বলতে চায় না বা সাক্ষাৎকার দেন না। আপনার অবজারভেশন? না, তারাও মনে করেন সেই ক্ষেত্রে আমি বলবো তারাও সমন্বয় করতে পারে নাই। যেমন সকালে এক আদেশ হচ্ছে, বিকালে বাতিল হচ্ছে, তাইলে সেখানে তারা খোঁজ খবর নিয়ে, এখন মনে করেন ক্যাবিনেট সেক্রেটারি ব্যক্তিগতভাবে না চিনতে পারেন, কিন্তু তার এমন একটা মেকানিজম তৈরি হবে যে মেকানিজমে উনি খোঁজ খবর নিয়ে মানে বা গাইড করে, আপনার জনপ্রশাসনকে গাইড করে খোঁজ খবর নিয়ে তারা একটা সঠিক সিদ্ধান্তে আসবেন এবং সরকারকে জানাবেন। শোনা না শোনার দায়িত্ব কিন্তু সরকারের, কিন্তু পরামর্শটা দেয়ার বলার দায়িত্ব তাদের। তো এখন তারা সেখানে বলতে পারতেছেন বলে এখন বাজারে একটা গুজব আছে যে তারা দীর্ঘদিন চাকরিতে ছিলেন না, তারা কাউকে চিনেন না। এখন তারা না চিনতে পারেন, কিন্তু তাদের আশেপাশে যেই লোকজন আছে তারা তো চিনে, তাইলে তাদের সেই এটা তারা খাটাবেন, কাজে লাগাবেন, তাদেরকে দায়িত্ব দিবেন। কিন্তু সেখানেও টিম বিল্ডিংটা ঠিক মতো হয় নাই, বা তারাও হয়তো ঠিকভাবে দায়িত্ব নিচ্ছেন না। মনে করতেছেন আচ্ছা আমি আসছি, আমি তো ক্যাবিনেট সেক্রেটারি হয়েছি, মানে ভালোই তো আছি, আর এত বেশি দায়িত্ব নেওয়ার কি দরকার? আমি জানি না, এরকম হয়তো ভাব যদি হয় দায় এড়ানোর, তাইলে তো পারবে না। না, ওনার তো রেগুলার চাকরিও না। এখন প্রশাসনকে গার্ডিয়ানশিপের জায়গা থেকে সর্বোচ্চ মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেই চেষ্টাও কি আছে আপনার মনে হয়? ঘাটতি আছে, নাহলে তো এই ভুলগুলা হইতো না। এই যে মনে করেন নিয়োগ হচ্ছে, বাতিল হচ্ছে, এই যে মহার্ঘ ভাতা আপনার দিতে চাইলেন, তাইলে এখন আবার বললেন যে দিতে পারবেন না, তো এটা আগে ভাবলেন না কেন? আর মহার্ঘ ভাতা এই ধরনের কমিটিগুলা আপনি যদি 72 সাল থেকে এই পর্যন্ত দেখেন, সবসময় ক্যাবিনেট সেক্রেটারি এই কমিটির সভাপতি ছিল, এবার প্রিন্সিপাল সেক্রেটারিকে কেন করলেন? তাইলে এটা দায়। আমি এই বিতর্কটাতে একটু পরে আসতে চেয়েছিলাম, এখন যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন তাই বলি যে প্রিন্সিপাল সেক্রেটারির পদ এবং ক্যাবিনেট সেক্রেটারির পদ,
ক্যাবিনেট সেক্রেটারি নিঃসন্দেহে প্রজাতন্ত্রের সর্বশীর্ষ কর্মচারী। জি। তো সেই জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারির মতো একটা পদ আদৌ থাকা প্রয়োজন আছে কিনা, বা যে ধরনের এখন ব্যবস্থা দাঁড়িয়েছে সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই পদগুলোর বিষয়ে নতুন করে চিন্তা করার উচিত কিনা? এটাকে তো আরো মানে রিভিউ করা দরকার, যে কোনটা রাখা দরকার কোনটা রাখা দরকার না। হাফিজউদ্দিন খান সাহেবের দিয়ে একটা কমিটি করা হয়েছিল যে কোন অফিস থাকা দরকার কোনটা না থাকা দরকার। উনি প্রধানমন্ত্রীর অফিস তুলে দিতেই বলছিলেন, কিন্তু সরকার সেটা করে নাই। কারণ ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, যেগুলা মানে আপনার মন্ত্রিপরিষদ শাসিত সরকার আমাদের মতো, সেখানে প্রধানমন্ত্রীর অফিস বলতে কিছু নাই। সেখানে প্রধানমন্ত্রীর মূল অফিস হলো ক্যাবিনেট ডিভিশন। তো এখানে এরশাদ সাহেব প্রেসিডেন্টের সচিবালয় নামে অফিস একটা চালু করছিল, আগে ছিল না। সেটা পরে এরশাদ সাহেব চলে যাওয়ার পরে এরশাদ সাহেবের গালি দিয়ে কিন্তু ওনার অফিসটা রেখে দিয়েছে অন্য নাম দিয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এটা থাকার কারণেও দেশ চালাইতে অসুবিধা হচ্ছে। একটা বিকল্প সরকার ব্যবস্থা আমরা দেখি, আমরা যারা সচিবালয়ে কাজ করি দেখি যে ক্যাবিনেট ডিভিশন সব মন্ত্রণালয় হওয়ার কথা, এখান থেকে সবগুলো পরিচালিত হওয়ার কথা, কিন্তু সবাইকে দেখি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তাকিয়ে থাকেন। আর প্রধানমন্ত্রীর কার্যালয় নিজেই একটা গভর্নমেন্ট মানে সরকার হয়ে গিয়েছেন, যে তার কার্যালয়ের অধীনে যতগুলো প্রকল্প আছে, যতগুলো অফিস আছে, যতজন সচিব কাজ করে, তাহলে মানে ক্যাবিনেট ডিভিশনের কাজ কি আসলে? না, ক্যাবিনেট ডিভিশনের কাজ ক্যাবিনেট ডিভিশন করে। ক্যাবিনেট ডিভিশন ধরেন ক্যাবিনেট মিটিং করা, পার্সেস কমিটি, ইকোনমিক অ্যাফেয়ার্স, পেপার ওয়ার্ক কিন্তু সব ক্যাবিনেট ডিভিশনের। রাইট। পেপার ওয়ার্ক কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের নাই। রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল কার্যক্রম রাষ্ট্র পরিচালনার জন্য, সেটা কিন্তু ক্যাবিনেট ডিভিশন করে, সেটাতে কোনো রদবদল হয় নাই। কিন্তু প্রধানমন্ত্রীর অফিস আপনার এটা ওই যে ফাউ খাওয়ার মতো, যে একটা মানে ক্ষমতা, প্রভাব, বলয় সেখানে আছে। তো এখন আমরা তো ওই সুশিক্ষাটা নিতে চাই না, তাইলে আমরা আমাদের বিবেককে এই প্রশ্ন করি না কেন যে জাপানের মতো একটা উন্নত দেশে এরকম কোনো অফিস নেই, সিঙ্গাপুরের মতো একটা উন্নত দেশে এরকম কোনো অফিস নেই, সাউথ কোরিয়ার মতো এরকম একটা উন্নত দেশে এরকম কোনো অফিস নাই, পাকিস্তানে নাই, ইন্ডিয়াতে নাই, ভুটানে নাই, নেপালে নাই, তাইলে আমরা কেন রাখলাম? ডিসিরা বিশেষ করে দুই দিকে তাকিয়ে থাকতে হয় তাদের, এক হচ্ছে ক্যাবিনেট ডিভিশন আর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ডিসিরা প্রধানমন্ত্রীর অফিসের দিকে তাকানোর কথা, কিন্তু বাস্তবতা তাই আমরা বাস্তবতা এই তো অনাসার। কারণ ডিসির অভিভাবক হলো ক্যাবিনেট সেক্রেটারি, ডিসির মন্ত্রণালয় হলো ক্যাবিনেট ডিভিশন, এবং ডিসিদের যে কোনো ধরনের ইনস্ট্রাকশনের বিষয়ে অবশ্যই ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে যাওয়ার কথা। কিন্তু অনেক সময় এমনও হয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিটিং রেখেছে, ক্যাবিনেট সেক্রেটারি বা ক্যাবিনেট ডিভিশন জানেই না। একেবারে অনাসার, একেবারে অনাসার। এই জিনিসগুলো এটা আগে হয় নাই, আপনার ডক্টর সাদত যখন ক্যাবিনেট সেক্রেটারি, আমি ক্যাবিনেট ডিভিশনে তখন ডিপটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তখন এরকম ঘটনা ঘটে নেই। এখন পরে যদি ঘটে থাকে তাইলে এটা অনাচার, অনিয়ম। না, এই সরকারের যে মানে জনপ্রশাসন পরিচালনার ক্ষেত্রে যে ঘাটতির কথা আপনি বললেন, সেই ঘাটতির কারণে কি উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করতে হলো? অনেকটা তাই। এটা আমি বলবো এরকম কমিটি আগেও ছিল, তবে এত ব্যাপক আকারে না। যেমন বিএনপি যখন 2001 থেকে 2006 সালে ক্ষমতায় ছিল, তখন আপনার 3 বছর আগে মাঠ থেকে যদি কোনো অফিসারদেরকে বদলি করার প্রয়োজন হইতো, সেটা বিবেচনা করার জন্য তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল। কারণ মন্ত্রীরা চিঠি লিখতেন, এমপিরা চিঠি লিখতেন যে অমুককে বদলি করা হোক। তো এই ইম্যাচিউর বদলি অফিসারদের পক্ষে সামাল দেওয়া কঠিন, তাইলে মন্ত্রীরা হয়তো অভিযোগ করতো যে অফিসাররা আমাদের কথা শুনে না। এই জন্য মোশাররফ সাহেবকে দিয়ে এই কমিটি করা হয়েছিল, শুধু ওইগুলা যাইতো। কিন্তু এইবার যে কমিটি হয়েছে এটা সব কিছু দেখার জন্য। তো এটা আমি মনে করি যে মানে সচিবেরা পারে নাই। জনপ্রশাসন সচিবকে তো আমরা খুব অ্যাক্টিভ দেখলাম, উনি কথাও বলছেন, চেষ্টা করছেন। তো ওনার তো ব্যাকআপ লাগবে, ক্যাবিনেট সেক্রেটারি সহ অন্য সচিবরা তো সেই ব্যাকআপটা দেওয়ার কি দিতে পারছিলেন? যে কোনো কারণে হোক তারা পারে নাই, কারণ নাইলে এই কমিটি হওয়ার প্রয়োজন হইতো না। সময়টাও তো একটু অস্থিতিশীল। মনে করেন সবাই যারা বঞ্চিত হয়েছে, এটাও তো ঠিক যে অনেক ভালো অফিসারকে, তাই বলে ভোতাপেক্ষ প্রায় 750 অফিসারকে পদোন্নতির জন্য সুপারিশ করা এই সময়ের এরকম অর্থনৈতিক পরিস্থিতিতে এগুলা আরেকটু ধীরে স্থিরভাবে করা যেত। যেমন 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন আপনার এরশাদ সাহেবের সামরিক শাসনের আমলে তো কিছু অফিসারের চাকরি গেছে, সেগুলো রিভিউ করার জন্য মন্ত্রণালয় ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছিল সচিবের নেতৃত্বে। আমি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, ওই কমিটির সাথে আমি কাজ করেছি, আমি তখন সিনিয়র সহকারী সচিব। তো এবারও যেটা করতে পারতো, এরকম মন্ত্রণালয় ভিত্তিক আপনার কমিটি করে দিলে তারা ধীরস্থিরে এগুলা করতো। কিন্তু রাতারাতি করতে গিয়েই আপনার
ওই অস্থিরতাটা তৈরি হয়েছে। হ্যাঁ, এবং আমরা পদোন্নতির ক্ষেত্রে একটা মানে অস্বাভাবিক একটা নিয়মও দেখলাম যে পরবর্তীতে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে সেটা পুনর্মূল্যায়ন করা যাবে, প্রজ্ঞাপনে সেটা উল্লেখ থাকা। মানে একটা এই ধরনের পর্যায় থেকে জনপ্রশাসন বা ক্যাবিনেট ডিভিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার পরে এটা এই লেখাটা আমি মনে করি একটা প্রশাসনিক দুর্বলতা। এটা একটা কলঙ্ক হয়ে থাকবে, কিন্তু দুর্বলতা। আমি বাড়ি ধরে একেবারে খুব শক্ত ভাষা ব্যবহার করলাম না, কিন্তু একটা দুর্বলতা। কারণ আপনি আমারে এখন এমন কি ঘটলো যে আমারে এখন দেওয়ার সময় আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে দিতে পারলেন না, পরে আমাকে নামাই ফেলবেন, তো এটা তো ঠিক হইল না। এটা আপনি আরো 7 দিন বেশি সময় নেন, নিয়ে আপনি মানে যাচাই বাছাই করে দেন, যাতে আর ভিন্ন কিছু করা না লাগে। আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে জাতীয় 3টি নির্বাচনে 2014, 18 এবং 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন তাদের শাস্তির বিষয়ে নানান পক্ষ থেকে জোর দাবি উঠছে। এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করা উচিত? আচ্ছা, এটা ধরেন আমি এখানে মানে যারা দায়ী তারা চিহ্নিত হওয়া দরকার, এবং এখানে যে শুধু ডিসি এসপি এরা হবে তা না, এখানে কিন্তু প্রিসাইডিং অফিসাররাও আসবেন, অন্য ডিপার্টমেন্টের অফিসাররাও আসবেন, কারণ দলবাজি কম বেশি সবাই করেছে। এখন কারো হয়তো বেশি দলবাজি করার সুযোগ ছিল, তারা বেশি করেছে, যাদের সুযোগ কম ছিল। দায়িত্বশীল জায়গা থেকে একটা বিষয় কি করা যায় না, যেমন পাকিস্তানের নির্বাচনের সময়, পাকিস্তানের যে গত নির্বাচনগুলো একজন অন্তত বিভাগীয় কমিশনার টাইপের অফিসার মানে প্রতিবাদ করেছেন। তো আমাদের এই 3টা নির্বাচন গেল, 2018 সালের রাতের অন্ধকারের নির্বাচনের সময় অন্তত একজন রিটার্নিং কর্মকর্তা বা এসপিদের মধ্যে। আপনি তো প্রতিবাদ করার মতো লোকদের নেই, আপনি নেওয়ার আগেই তো নিছেন ডিএনএ টেস্ট করে, একেবারে আপনার খাঁটি লোক। জনপ্রশাসন ক্যাবিনেট সেক্রেটারি লেভেলের লোকজন এগুলো করবে? কারণ এরা তো আর এখানেও তো এমন লোক আপনি নিয়োগ দিয়েছেন, আপনি কোথাও তো আর সেশনের মতো লোক তো আর কোথাও ছিল না। সব জায়গায় তো সব একেবারে ভালো করে পরীক্ষা করে একবারের জায়গায় 3বার পরীক্ষা করে নেওয়া হয়েছে, এমনভাবে সেট করছেন যে তারা একেবারে যেটাই বলুক সেটাই বেদবাক্য, ন্যায় অন্যায়ের সেখানে কোনো বোধ কাজ করে নেই। জনপ্রশাসন সংস্কার নিয়ে এখনো প্রতিবেদন দেওয়া হয়নি, বাট সংস্কার নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে, যেমন উপদেষ্টা পদে পদোন্নতি 50-50 ভাগ হবে, মন্ত্রীদের পিএস নিয়োগের ক্ষেত্রে এপিএস তো রাজনৈতিকভাবে নেওয়ার সুযোগ আছে, কিন্তু পিএস নিয়োগ যাতে রাজনৈতিকভাবে নেওয়া যায়, 4টি প্রদেশে ভাগ করা, মন্ত্রণালয়ের ক্লাস্টার, তারপরে কর্মচারীদের সংগঠন করার ক্ষেত্রে যে স্বাধীনতা এতটা থাকা উচিত না, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখানে আপনার আমি যেটা মনে করি যে 40তম বেস থেকে তো আর কোনো কোটা নেই, বিসিএস এ কোনো কোটা নেই। তাইলে এখন যে ক্যাডারে অপশন দিয়ে আসবে তিনি সেখানেই থাকবেন এবং সেখানেই তিনি নিজেরই তৈরি করবেন। এখন এখানে তো আর তারে ধরেন আগে যেটা হয়েছে সেখানে কোটাতে অনেকে পিছনের লোকেরা ভালো ক্যাডারে চলে আসছে এবং অনেক বেশি নম্বর পাই খারাপ ক্যাডারে গেছে, কিন্তু 40তম বেস থেকে তো আর এটা নেই। তাইলে এখানে আর ডিএস বা অন্য কোনো পদে কারো আসারই সুযোগ থাকা উচিত, যেটা ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর কোথাও নাই। তাদের ল্যাটারাল এন্ট্রির সুযোগ আছে না, ল্যাটারাল এন্ট্রিরও সেভাবে সুযোগ নেই। 10% আছে, আমাদেরও আছে, সেটা অন্য জায়গায়ও আছে। আমাদের প্রেসিডেন্টেরও তো 10% সুযোগ আছে। আচ্ছা, এখন রাষ্ট্র চালানো কিন্তু অনেক কঠিন কাজ, তাইলে রাষ্ট্র চালানোতে যারা পরামর্শ দেবে, যারা সহযোগিতা করবে, এখানে মেধাবীদের দরকার। তো এখন বিসিএস পরীক্ষা দিয়ে তিনি পাচ্ছেন নম্বর এবং চয়েস, তো তিনি বেশি নম্বর পাইয়াও যদি অন্য ক্যাডারে যান, অ্যাডমিনে না আসেন, উনি যদি ইউএনওগিরি করতে না চান, উনি যদি এডিসিগিরি করতে না চান, সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব করতে না চান, ওই সময় উনি মাঠে গাড়ি দৌড়াইতে চান কাস্টমে ইনকাম ট্যাক্সে গিয়ে, তো তাইলে উনি পরে মাঝপথে কেন আসবেন? তাইলে এখন এটা যে 40তম বেস থেকে যিনি যেখানে আসবেন তিনি সেখানে তৈরি হবেন, মানে এই 25% কোটাও থাকা উচিত না। 25% তারা যে বলছে যে স্পেশালিস্টদের আনলে সরকার মানে ইয়া হবে, উপকৃত হবে। আচ্ছা রাখেন, অধিদপ্তরগুলো, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, সেখানে তো একজনও বাইরের লোক নেই, কিন্তু এগুলো কি ভালো চলতেছে? অনেক অধিদপ্তর তো ডেপুটেশন দেওয়া হয়। না, মনে করেন মাউসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একজনও বাইরের লোক নাই, নিরীক্ষা অধিদপ্তর শিক্ষার একজনও বাইরের লোক নাই, এই দুইটা কি ভালো চলতেছে? স্বাস্থ্য অধিদপ্তর, সেখানে ডাক্তার ছাড়া একজন মানুষও নাই, সেগুলো কি ভালো চলতেছে? মৎস্য অধিদপ্তর, সেখানে 1-2জন হয়তো অ্যাডমিনের আছে, কিন্তু ডিজি এরা তো তারা। তো এখন বিষয়টা হলো মন্ত্রণালয়ও ভালো চলতেছে না, ওইগুলোও ভালো চলতেছে না, কারণ কেউ তৈরি হচ্ছে না।
সবাই কেবল কেমনে নেব, কেমনে খাবো, কেমনে পাবো এই চিন্তায় আছে। তো আমাদের ভালো শিক্ষকেরও দরকার, আমাদের ভালো মৎস্য অফিসারও দরকার, ভালো কৃষিবিদও দরকার। তাইলে যে যেখানে যাবে তিনি সেখানে স্থিত হবেন, সেখানে তার কেরিয়ার গড়ে তুলবেন, সেখানে তিনি অবদান রাখবেন। হ্যাঁ, তার প্রতি যাতে বৈষম্য না হয়, তিনি যাতে সুযোগ সুবিধাগুলা যুক্তিসঙ্গতভাবে পান, হ্যাঁ, বেতন যাতে, পদোন্নতি যাতে তিনি যুক্তিসঙ্গতভাবে পান, সেগুলো নিশ্চিত করতে হবে। পৃথিবীর কোথাও ক্যাডার যার মন্ত্রণালয় তার নাই। আচ্ছা, ক্লাস্টার সিস্টেম সম্পর্কে কি আমাদের ইন্ডিয়াতে ক্লাস্টার আছে, কিন্তু অনেক দেশে নাই। কিন্তু ক্লাস্টারটাও হইলেও হইতে পারে মন্দ না, কিন্তু ক্লাস্টার না হইলেও ইন্ডিয়াতে যে নাই, সিঙ্গাপুরে যে নাই, সাউথ কোরিয়াতে যে নাই, জাপানে আছে আবার ক্লাস্টার। তো এগুলো কি খারাপ চলতেছে? আপনি মোট কথা হইলেও মেধার ভিত্তিতে নেন, দুর্নীতি বন্ধ করেন, তদবির বন্ধ করেন, যোগ্য লোকের নেন, তারে ট্রেনিং দেন, তাকে জবাবদিহিতার আওতায় রাখেন। যে ভালো কাজ করবে তারে পুরস্কার দেন, যে খারাপ কাজ করবে তারে শাস্তি দেন, ছুঁড়ে ফেলে দেন। বাস, সবশেষ প্রশ্ন করব চার প্রদেশ ভাগ নিয়ে। একেবারে বিনা কারণে ঢাকায় যখন আপনার মানে আমি জানি না, ওনারা হয়তো আমার উপরে মন খারাপ করবেন, কারণ এখন তারা ভালো অবস্থায় আছে। এতে বিএনপির আমলে যখন ঢাকা শহরে থানার সংখ্যা বাড়াইলো, এটা মানে আমরা কাজ করেছি, সরকার চাইলে তো কিছু করার নাই, কিন্তু আমাদের মনোভূত হয় নাই। আমরা মনে করেছি যে এতে দুর্নীতি বাড়বে, এতে আপনার ওই যে এখন বড় জায়গা আছে, কম করে টাকা নিলে অনেক টাকা হয়, কিন্তু জায়গা যখন ছোট হয়ে যাবে তখন তো রেট বাড়াইতে হবে টাকা ওই পরিমাণ নিতে হইলে। তো 4টা প্রদেশ একটা ছোট্ট দেশ আপনি কেন করবেন? ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে আসলে খুবই মানে প্রয়োজন নেই বলে অনেকে মনে করেন। কিন্তু আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে এখন বিভাগে আছে 8টা, আরও দুইটি বিভাগ বাড়ানোর জন্য বলা হচ্ছে। কিন্তু এখন যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, সেই পরিপ্রেক্ষিতে বিভাগ তো আরো কম হলেও চলে। এই বিভাগগুলা কি জেলার মতো ফাংশনাল কোনো কিছু না? বিভাগগুলো ফাংশনাল কোনো কিছু না, এবং বিভাগ তুলে দেওয়ার জন্য বহুবার আলোচনা হয়েছে, রাইট, বহুবার আলোচনা হয়েছে, কিন্তু পরে আর এটা কার্যকর হয় নাই। তবুও বিভাগ আর প্রদেশ তো অনেক তফাৎ, অনেক তফাৎ। প্রদেশ হইলে খরচ কত বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারেন? বিভাগের প্রায় 500 গুণ বেড়ে যাবে, 500 গুণ। কারণ ওখানে পার্লামেন্ট লাগবে, প্রাদেশিক পার্লামেন্ট লাগবে, ওখানে গভর্নরের বাড়ি লাগবে, ওখানে মুখ্যমন্ত্রীর বাড়ি লাগবে, গাড়ি লাগবে। তাইলে খরচ কত বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারেন? কিন্তু কাজের কাজ কি হবে? কর্মচারীদের সংগঠন করার যে পদ্ধতি এখন মানে এখন ওইভাবে আনুষ্ঠানিকভাবে নিয়ম নেই, কিন্তু সংগঠন করছেন, ব্যাচভিত্তিক সংগঠন করছেন, কিন্তু এগুলার মানে যে আউটকাম আমরা দেখছি খুবই মানে আপত্তিজনক, খারাপ। এইটা কি হওয়া উচিত? এটা আপনার কর্মচারীদের এখন যে কাঠামোতে আছে এটা বন্ধ হওয়া দরকার, একেবারে বন্ধ হওয়া দরকার। কারণ তারাও প্রশাসনটাকে, প্রশাসন বলতে আমি ম্যানেজমেন্টটাকে, ধরেন যেমন আমি বিআরডিবির ডিজি ছিলাম, অবশ্য আমি কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে গেছি, আমার গায়ে অত লাগে নাই, কিন্তু আমি যে গল্প শুনেছি মানে সেখানে মানে এক ধরনের সন্ত্রাসী কাজকর্ম। তো এটা ডেফিনেটলি তাদের সংগঠন থাকবে, এবং সেটা মার্জিতভাবে, পরিশীলিতভাবে, যৌক্তিকভাবে তারা কাজ করবে। কিন্তু এখন তো সবাই গায়ের জোর দেখায়, এই গায়ের জোরগিরি বন্ধ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেইলি স্টারে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ।